নমস্কার, ৫টার ৫ স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ স্পেশালিতে আছে দিনভর প্রচারের ছবি যেমন থাকবে তেমনি ভোটের কৌশলের খবর থাকবে। যেমন বীরভূমের কথাই যদি বলা হয়, এই প্রথম বীরভূম লোকসভা ভোট, কিন্তু বীরভূমের ভোট ম্যানেজার তৃণমূলের অনুব্রত মণ্ডল কোথায়? অনুব্রত মণ্ডলহীন এই প্রথম বীরভূমের ভোট, এবং সেই বীরভূম যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ বারবার তুলে বিঁধেছেন বিরোধীরা, সেই বীরভূমে ভোট কিভাবে হবে এবার কড়া দাওয়াই দিলেন অভিষেক। অনুব্রতহীন বীরভূমে সতর্ক নজর অভিষেকে। গত লোকসভায় ভালো ফল ছিল, বিধানসভায় ভালো ফল ছিল, এই লোকসভায় তার চেয়েও ভালো ফল হবে দাবি করছেন অভিষেক বৈঠক থেকে বেরিয়ে। কিন্তু বৈঠকে কড়া দাওয়াই দিয়েছেন। কি দাওয়াই দিয়েছেন, কি বলেছেন জানবো। অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অক্ষয়, আজকের এই বৈঠকের দিকে নজর ছিল সবার, তার কারণ বীরভূমের এবারের এই বৈঠক বা এবারের এই ভোট অনুব্রতহীন ভোট, যে ভোটে এবার কড়া নজর যাতে অনুব্রতর বীরভূমে না থাকার কোনো প্রভাব ভোট ব্যাংকে না পড়ে। কি দাওয়াই দিলেন অভিষেক আজ দলের কর্মী নেতাদের? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বৈঠক করেছেন। প্রথম বৈঠকটি করেন কোর কমিটির সদস্যদের নিয়ে, তারপর নির্বাচন কমিটির যারা সদস্য আছে প্রায় 200 জন, তাদেরকে নিয়ে বৈঠক করেন। প্রথমত গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সরাসরি বলেন কর্মীদের বা নেতৃত্বকে বলেন যে আমি কারো নাম করে কাউকে ছোট করতে চাই না, প্রত্যেকে শুধরে যান, প্রত্যেকে একে অপরে মিলেমিশে কাজ করুন এবং সংগঠনকে মজবুত করুন। পাশাপাশি লোকসভা নির্বাচনে দুটি আসনে বীরভূম এবং বোলপুর যে সিট, সেই সিটে জয়লাভ করলেও গত নির্বাচনে, তবে কিন্তু শহরাঞ্চলের ফলাফল খারাপ ছিল এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কর্মীদের ধমক দিয়ে বলেন এবং নেতৃত্বদেরকে ধমক দিয়ে দেন যে সোজাসুজি তিনি বলেন যে শহরাঞ্চল এলাকায় যদি ফলাফল খারাপ হয় তৃণমূলের, সেক্ষেত্রে সে কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক বা শহর সভাপতি, প্রত্যেককেই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চল এলাকাতেও যদি ফলাফল খারাপ হয় সেক্ষেত্রেও কিন্তু সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা গ্রামের মহিলা ভোটার, সেই মহিলা ভোটারদের কাছে কর্মীদের যেতে হবে এবং তাদেরকে সরকারি প্রকল্পের সঙ্গে কথা বলবো। অক্ষয়, তোমার কথা শুনবো, তবে তার আগে একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের পর এসে কি বললেন। যখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ কিভাবে ম্যানেজ করবেন, তখন তিনি বললেন না, সেসব কিছুই নয়, একসঙ্গে কাজ করবে এবার তৃণমূল এবং সেই একসঙ্গে কাজের প্রতিফলন দেখা যাবে ভোট বাক্সে। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন। আর কিভাবে, কোন অঙ্কে গতবারের লোকসভা থেকে গত বিধানসভার থেকে ভালো ফল করবে তৃণমূল, সে দাবি তো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিভাবে, কোন অঙ্কে, রোডম্যাপ কি, ভোট প্রচারে কোন কোন বিষয় উঠে আসবে, কোন দাওয়াই দিলেন অভিষেক? অক্ষয়, কিভাবে ভোট প্রচার করা হবে, কি বললেন কর্মীদের? দেখো, কর্মীদের সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টির উপর জোর দিয়েছে যে বাড়ির মহিলাদেরকে বিষয়টি বোঝাতে হবে এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সেই বিষয়টি বাড়ির মহিলাদেরকে বোঝাতে হবে যাতে বাড়ির মহিলারা যাতে বেশি করে ভোট দিতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু গ্রাম অঞ্চল থেকে শহরাঞ্চল প্রতিটা ক্ষেত্রে কর্মীদের যেতে হবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গত যে নির্বাচন হয়েছিল লোকসভা, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল, তবে কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখা গেছে হাসন বিধানসভা এবং বিধানসভা, এই দুটি বিধানসভা থেকে বেশি পরিমাণে ভোট পেয়েছিল, তাই জয়লাভ হয়েছিল। তবে কিন্তু বেশিরভাগ শহরাঞ্চলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক কম এবং মাইনাস ছিল, সেই বিষয়টি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। এবং ভোটের ফলাফল যদি খারাপ হয় সেক্ষেত্রে চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক বা কাউন্সিলর বা শহর সভাপতি বা গ্রামাঞ্চলের কোনো নেতৃত্ব হোক, প্রত্যেককেই সরিয়ে দেওয়া হবে যদি ফলাফল খারাপ হয়। সেই বিষয়টির উপর জোর দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অক্ষয়। আর এবার উত্তরে নজর রাখতে হবে। এ ছিল বীরভূম, অত্যন্ত হেভি ওয়েট জায়গা। বীরভূম নিয়ে প্রত্যেকবার ভোটের আগে চর্চা হয়, তার কারণ অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত মণ্ডল এবার জেলে, সেক্ষেত্রে বীরভূম প্রসঙ্গ তো উঠবেই যে এবার ভোট কিভাবে হবে। তার সঙ্গে উত্তরে নজর তৃণমূলের। ওই দেখুন উত্তরে চালসার ছবি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসার সেখানে স্কুল পড়ুয়া যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। ट्रक में जाते हैं, बस में, बस अभी तक नहीं आया।
अच्छा रहो, अच्छा करके पढ़ो। যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন রাস্তায়, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। এলাকাবাসীর অভিযোগ শুনলেন, পড়ুয়ারা বেজায় খুশি। আর তারপর একেবারে চা বাগানে চলে গেলেন। দুটি পাতা একটি কুড়ি তুলছেন যারা, তাদের সঙ্গে সরাসরি জনসংযোগ। কেমন কাজ হচ্ছে, কি করছেন তারা, নিজেও চা পাতা তুললেন। आगे चलो दादा, आगे चलो। हम लोग को हिंदी भाषा में कॉलेज और सरकारी जो एग्जाम है उसके लिए हम लोग को हिंदी भाषा में चाहिए, क्योंकि बागान के ज्यादातर हम लोग बागान के लोग हिंदी में पढ़ते हैं। हिंदी स्कूल मेटली में खुला हुआ हिंदी कॉलेज बना दिया ना मैम, हम लोग तो सामने यहाँ पे होता है, यहाँ पे हिंदी लैंग्वेज बैन कर दिया। मतलब पढ़ने के लिए, लिखने के लिए असुविधा, पढ़ने के लिए असुविधा होता है। हम झूठ। तुम्हारा कितना कौन 3 लैंग्वेज है? जी 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 3 लैंग्वेज। जैसे हम लोग WBP का एग्जाम लिखते हैं मैम, तो इंग्लिश नेपाली बांग्ला में आता है, हिंदी में नहीं आता है, जिससे हम लोग को बहुत असुविधा होता है। अगर ये हिंदी में आया तो हम लोग भी WBP में पास हो गए। अच्छा, तुम लोग खादरी नहीं चाहते? सादरी भी होने ठीक ही है मैम, पर हम लोग तो अभी तक खादरी में अभी सिलेबस नहीं हुआ। हाँ, हम लोग तो हिंदी पढ़ चुके हैं ना, अचानक हम लोग को बांग्ला नेपाली 12 कॉलेज में आता है तो हम लोग का असुविधा होता है मैम। एग्जाम लिखने से भी बोलता है तुम लोग जाने मैम। जी जी मैम, जी जी मैम जल्दी कीजिएगा। थैंक यू मैम। হিন্দিতে যদি পড়ার ব্যবস্থা হয় তাহলে সুবিধা হয়, তাহলে অনেক ভালো পড়তে পারবেন, অনেক দূর পর্যন্ত পড়তে পারবেন। সেই সব অভিযোগ জানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুনলেন মন দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়। যেতে যেতে আরো একবার থেমে গেলেন। ওই দেখুন, এখানেও পড়ুয়ারা আছে। तुम लोगों का क्या अभी गाड़ी आएगा इसके लिए इंतजार करना ना, पायदार में जाएगा। गाड़ी आएगा। तुमने खाना खाया तो घर से खाना खा के आया? पानी मिल जाएगा आहिस्ता आहिस्ता, थोड़ा इंतजार करो, आहिस्ता आहिस्ता। জলের সমস্যা, রাস্তা নেই, এই সব অভিযোগ। একরকম নালিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর নালিশ শুনেই পঞ্চায়েত আধিকারিককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মমতা। এই তোর পঞ্চায়েতের কে আছে এখানে? এরই মাঝে চা বাগানে, তারপর চায়ের দোকানেও, দোকানে ঢুকে নিজে চা বানিয়ে পরিবেশন করলেন। আর এরপরে চাল সাথে এই চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা, শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন, এখন আমাদের কাউকে রাখা হয় না। এখানে প্রায় 10 লক্ষ চা শ্রমিক আছেন। এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে। যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে। কিন্তু 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড যে এদের এখানে কিছু পোকামাকড় আছে, যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। ধরুন আমার ঘরে যদি কেউ বলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছে, সাপ ঢুকতেই পারে, কিন্তু সাপটা কেউটে না গোখরো না কালাজ না জলডোরা, এক একটা সাপের এক এক রকম বিষয়, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা। এর ফলে 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিফ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। পাখির চোখ উত্তর তৃণমূলের, উত্তরের উত্তর খুঁজতে হবে।
কেন উত্তরে তৃণমূলের ফল ভালো নয়? 2019-এ ফল ভালো নয়, 2017-এ যখন সবুজ সুনামি, 2021-এ যখন সবুজ সুনামি, তখনও উত্তরের ফল আশাব্যঞ্জক নয় তৃণমূলের। আর সেজন্য নজর উত্তরে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহারে মাথা ভাঙায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেদের ভোট ব্যাংক ঠিকঠাক রাখতে হবে, তাই বিজেপিরও নজর উত্তরে। সেই জন্যই হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদী আগামীকাল কোচবিহারে, নরেন্দ্র মোদীরও সভা, কোচবিহার শহরে সভা, আর কোচবিহার মাথা ভাঙায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া গরম হচ্ছে উত্তরের, কোচবিহারের হাওয়া গরম হচ্ছে। 32% রাজবংশী ভোট এই কোচবিহারে, যা ফ্যাক্টর। এই 32% ভোট কোন দিকে যাবে? আসন ধরে রাখতে তৎপর বিজেপি এবং তৃণমূল চাইছে ভাঙন ধরাতে, ফাটল ধরাতে বিজেপির ভোট ব্যাংকে। আর তাই দুই ফুলের নজরেই রাজবংশী ভোট। আগামীকাল হেভিওয়েট ডে, মেগা প্রচার কোচবিহারে, কোচবিহার শহরে নরেন্দ্র মোদী, ওদিকে মাথা ভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরোচ্ছেন মানুষ, প্রচারে বেরোচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রার্থীরা। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জলপাইগুড়ির প্রচারে বেরিয়েছিলেন, কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন। কালো পতাকা দেখানো হলো। কারা দেখালো কালো পতাকা? কেন কালো পতাকা দেখানো হলো? কি অভিযোগ তাদের? কোথায় ক্ষোভ? দেখাবো সেই ছবি, সে এক্সক্লুসিভ ফুটেজ আছে আমাদের হাতে, দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন। খবর এই মুহূর্তে নিবেদন করছে पंजाब स्टेट डियर বৈশাখী বাম্পার 2024 প্রথম পুরস্কার 2.5 কোটি। জলপাইগুড়ি থেকে এবার বিজেপির টিকিটে লড়ছেন জয়ন্ত রায়। তো প্রচারে বেরিয়েছিলেন তিনি মালবাজারের বাগড়াকোটে। প্রচারে বেরোনোর পরের ছবি দেখুন, দেখুন অবস্থা। এরা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? এরা কারা? কালো পতাকা নিয়ে এরা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভের মুখে কেন পড়লেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী? রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, এরা কারা? রকির সঙ্গে কথা বলা সম্ভব? রকির সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য শুনবো। তারা কারা, কি চান, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন? যে ইলেকশন হয়েছে ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগড়াকোট জিপি থেকে, কিন্তু একটা পয়সা খরচা করি না, আবার ভোট পেতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা दिखाबो, निश्चय आभार दिखाबो, आभार रास्ते आभार दिखाबो। कोरोना काल भी पार हुआ है जनता को, यहाँ पे आदमी मारा, स्वयं मेरा हस्बैंड भी वो कोरोना काल में बीत चुके हैं। एक चावल, एक मुट्ठी चावल तक नहीं लेके दिया। उस इंसान को हम लोग वोट नहीं देंगे इस बार, इसीलिए गो बैक का नारा हम लोग लगा रहे। রকি, এলাকার মানুষেরা এরা দাবি করছেন করোনা কালে দেখা মেলেনি, তার আগে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আর এখন আবার নতুন করে ভোট চাইতে এসেছেন। যে সময় কোভিডের সময় তারা অসুবিধায় ছিলেন তখন কেউ আসেননি, এই অভিযোগ করছেন। তো এই অভিযোগ শুনে যারা প্রচার করতে গিয়েছিলেন কি বলছেন তারা?
সকাল থেকে কিন্তু মালবাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিজেপি ক্যান্ডিডেট যে রয়েছেন জয়ন্ত কুমার রায়, তিনি প্রচার করছিলেন। এরপর কিন্তু তিনি চলে যান বাগড়াকোট এলাকায় প্রচার সেরে যখন তিনি ফিরছিলেন, সেই সময় কিন্তু বাগড়াকোট এলাকায় মিনামোড় এলাকায় সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন পরিকল্পিতভাবে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং যখন জয়ন্ত রায়ের গাড়ি সেখানে এসে পৌঁছায়, সেই তৃণমূলের কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান তুলেন, মুর্দাবাদ স্লোগান তুলেন এবং গাড়ির উপরে চড়াও হয়। এই ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়া এলাকায়। সেখানে যে বিজেপি কর্মীরা ছিলেন তারাও যখন স্লোগান তুলেন, তখন তৃণমূল কর্মী সমর্থকেরা সেই বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় এবং ধস্তাধস্তি হয়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। যদিও যে সেখানকে যে অভিযোগ করছেন যে মহিলা বা পুরুষ, তারা সকলেই তৃণমূল কর্মী, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি জেলার যে সভাপতি রয়েছেন বিজেপি, তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন ডুয়ার্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, বালু মাফিয়াদের দিয়ে এই ঘটনা ঘটাচ্ছেন এবং তারা জানেন যে তারা হারবেন, তাই এই ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজেপি। আচ্ছা, অর্থাৎ রকি, বিজেপির দাবি তৃণমূল লোক দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। জয়ন্ত রায় তিনি তো স্পটে ছিলেন, বিজেপির এবারের জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায় বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে কি বলছেন তিনি, শোনা যাক। 30-40 জনের একটা টিএমসি গুনস, মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে, আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে দিম দাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে। অর্থাৎ অভিযোগ একটা নয়, অভিযোগ দুটো। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায় অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত গুন্ডারা তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে, তাকে প্রচারে বাধা দেয়, ঝামেলা করে। তিনি আরো অভিযোগ করছেন এই সব হয়েছে পুলিশের সামনে, পুলিশ কিছুই করছিল না। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌরভ, আপনি শুনলেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের দাবি যে তার উপরে যারা হামলা করেছে তারা তৃণমূল আশ্রিত, তৃণমূল লোক দিয়ে এসব করিয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে। মালবাজারের বাগড়াকোটের ঘটনার প্রসঙ্গে বলছি, কি বলবেন আপনি? যে লোকেরা আছে যারা জয়ন্ত অ্যান্টি, অর্থাৎ বিজেপির দুটো গ্রুপ আছে জলপাইগুড়ি জেলায়। জয়ন্ত রায়কে যারা, যে বিজেপির নেতারা প্রার্থী হিসেবে চায়নি, তারা বিক্ষোভ করেছেন এবং জয়ন্ত রায় গত 5 বছরে, এটা তো সত্যি ঘটনা, একবারেও জনগণের কাছে মুখ দেখাননি। এবং বিজেপির যে নেতাকর্মীরা আছে তাদের একটা প্রত্যাশা ছিল জয়ন্ত রায়কে ঘিরে, ওদের ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া তো থাকে। আপনারা জানেন বিজেপির দলটাই হচ্ছে চাওয়া পাওয়া এবং সবকিছু পয়সা দিয়ে হয়, তো সেটাও হয়তো হয়নি। তার জন্য ওইখানে বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যস্ত। সেখানে তৃণমূল কংগ্রেস এই সিটটা জিতবে জলপাইগুড়ি, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা ওটা করতে যাবে কেন? শাসক দলের লোকেরা কোনোদিন অশান্তি করতে যায়? কখনোই যায় না। তো এখানে ধন্যবাদ। এবার খবর হাইকোর্ট চত্বর থেকে। বেআইনি নির্মাণ, কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, কেন বন্ধ করা যাচ্ছে না, বেআইনি নির্মাণে ক্ষোভ প্রকাশ করছে এবার হাইকোর্ট। ক্ষুব্ধ হাইকোর্ট বেআইনি নির্মাণ নিয়ে। বিধাননগরের বেআইনি আবাসন, সেই আবাসনে এবার জল বিদ্যুৎ পরিষেবা বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, ওই আবাসনের 2 নির্মাতা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পুরসভাকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 30 দিনের মধ্যে আবাসন খালি করতে হবে এবং বাসিন্দারা আবাসন খালি করলেই বাড়ি ভাঙার নির্দেশ, অর্থাৎ বাড়ি ভাঙতেই হবে। গার্ডেন রিচের পর বেআইনি নির্মাণে আরো কড়া হতে হবে বিচারপতির পর্যবেক্ষণ। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিধাননগরের ওই 2টি বেআইনি আবাসন, ওই আবাসনের জল আর বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হোক। 30 দিনের মধ্যে আবাসন খালি করতে হবে এবং তারপর ওই আবাসন ভাঙতে হবে, আবাসনের বাড়ি ভাঙতে হবে।
ব্রেকিং নিউজ, খুব একটা সুখের খবর নয় কলকাতার জন্য। পশ্চিমের জেলাগুলোর জন্য আপনাদের আগেই জানিয়েছিলাম যে সেখানে লু পরিস্থিতি চলবে, অর্থাৎ তাপপ্রবাহ চলবে। এবার কলকাতা, হাওড়া, হুগলির জন্যও একই রকম সতর্কতা, একই রকম সতর্ক বার্তা। লু পরিস্থিতি কলকাতায়, 2-24 পরগনা, হাওড়া, হুগলিও ছাড় পাবে না। কবে থেকে কতদিন চলবে এই পরিস্থিতি? আমার সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি সরাসরি। ইরন, একটু জানতে চাইব, চৈত্র দহন, এই দহনের হাত থেকে পশ্চিমের জেলাগুলো ছাড় পায়নি। অস্বস্তিকর পরিবেশ, হাঁসফাঁস দশা আমাদের এই কলকাতাতেও, তার উপর আবার লু। কবে থেকে, কি বলছে হাওয়া অফিস? একদমই, দেখো অতনু, এই মুহূর্তে ময়দান চত্বরে দাঁড়িয়ে আছি, তাতেও তোমার অস্বস্তি ফিল হচ্ছে এবং একটা গুমোট ভাব, গরম লাগছে। এবং আজ থেকেই কিন্তু যে তাপপ্রবাহ সেটা চলতে শুরু করেছে এবং সেটা প্রায় 7 তারিখ পর্যন্ত চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রত্যেক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে সেই ঝড় হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক যখন উত্তরবঙ্গে এটা চলবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ততটি কষ্ট বাড়বে, গরমের কষ্ট, লু বইবে, তাপপ্রবাহ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একাধিক জেলা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, এগুলোতে যেমন থাকছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই কলকাতা, হাওড়া, এই অঞ্চলগুলোতে, উত্তর 24 পরগনা, সেখানেও কিন্তু যথেষ্ট তাপের প্রবাহ বা তাপপ্রবাহ চলবে, যেটাকে সহজ করে যদি আমরা বলি, গরম, অস্বস্তিকর পরিবেশ এবং লু বইবে। এটা কিন্তু আগামী কাল থেকে এবং 7 তারিখ পর্যন্ত এটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে 7 তারিখ পর্যন্ত লু পরিস্থিতি থাকবে কলকাতায়। কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা বাদ যাবে না, 2-24 পরগনাও ছাড় পাবে না। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্রের হাওয়া ঢুকতে পারছে না, বঙ্গোপসাগরের হাওয়া ঢুকতে পারছে না, জলীয় বাষ্প ঢুকতে পারছে না, লু পরিস্থিতি চলবে। অর্থাৎ উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে, সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রশাসন সতর্ক, যাতে এই গরমের মধ্যে রাজ্যের কোনো জায়গায় জল এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয়, তার জন্য সতর্ক নবান্ন। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই গরমে বিদ্যুৎ সরবরাহ এবং জল সরবরাহ যাতে স্বাভাবিক থাকে। যদি কোথাও জল সংকট বা জলের সমস্যা তৈরি হয়, তাহলে দ্রুত যাতে ট্যাঙ্কার পাঠানো হয়। এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জেলায় বিদ্যুৎ দপ্তর এবং পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে, জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা যদি কোথাও থাকে তা অবিলম্বে মেটাতে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। জল এবং বিদ্যুৎকে কেন্দ্র করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আর এই গরম, তীব্র গরম, দহন জ্বালা, তারই মাঝে ভোট বড় বালা, এই প্রচার তো করতেই হবে। চেষ্টা করছেন সবাই যাতে সকাল সকাল এবং সূর্য ডোবার পরে প্রচার করা যায়, কিন্তু কাঠফাটা রোদেও প্রচার করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। কেমন সেই প্রচারের ছবি, প্রচারে গিয়ে কে কিভাবে নিজেদের সামলাচ্ছেন, চট্টগ্রাম করে একবার দেখে নেওয়া যায়। তো অনেকে আবার প্রচার, জনসংযোগ এবং গরমে একটু আরাম পাওয়ার বন্দোবস্ত একই সঙ্গে করে ফেলেন। যেমন দমদমের প্রার্থী সৌগত রায়, তৃণমূল প্রার্থী, ওই দেখুন, গরমে কিছুটা আরাম যাতে হয়, জনসংযোগও যাতে হয়, অর্থাৎ প্রচারও যাতে হয়, সেই ব্যবস্থা করেই সাঁতার কাটলেন, সাঁতারের মধ্যেই জনসংযোগ সেরে ফেললেন।
আমরা